খাইবার পাখতুনখোয়ায় তীব্র গোলাগুলি, পাকিস্তানের এক সেনা ও ৭ সন্ত্রাসী নিহত। পাকিস্তানের গোলযোগপূর্ণ খাইবার পাখতুনখোয়া প্রদেশে অভিযানের সময় একজন সেনা এবং ৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার ১৫ ডিসেম্বর দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এ তথ্য জানিয়েছে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ডিআই খান জেলার কুলাচি এলাকায় অভিযান চালায়। এ সময় নিজস্ব সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের অবস্থানে আক্রমণ করে এবং তীব্র গোলাগুলি হয়। এ সময় ইয়াসির খান নামের একজন সেনানায়ক প্রাণ হারান। সেই সঙ্গে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে। পাকিস্তান আইএসপিআর জানিয়েছে, দেশ থেকে বিদেশি পৃষ্ঠপোষকতা এবং সমর্থিত সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করার জন্য নিরাপত্তা বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো পূর্ণ গতিতে অভিযান চালিয়ে যাবে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান শাসন ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানে, বিশেষ করে সীমান্তবর্তী প্রদেশ খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান বারবার আফগান তালেবানদের প্রতি আহ্বান জানিয়েছে, তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে যেন সন্ত্রাসীরা ব্যবহার করতে না পারে। তবে আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে। এই বিষয়টি সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সম্প্রতি কাবুল বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তানের গণ্যমান্য পণ্ডিতদের এক বৈঠকে জোর দিয়ে বলা হয়েছে, দেশের মাটি অন্য কোনো জাতির হুমকি বা ক্ষতি করার জন্য ব্যবহার করা উচিত নয়। ইসলামাবাদ এই বিষয়টিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে। সৌদি আরবে চলতি বছর রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর। এক বছরে সর্বাধিক সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড করেছে সৌদি আরব। এএফপির হিসাব অনুযায়ী চলতি বছরে এখনও পর্যন্ত দেশটি ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। সোমবার ১৫ ডিসেম্বর আরও ৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ৩৪০ জনের বিশাল এই সংখ্যা টানা দ্বিতীয় বছর সৌদি আরবের নিজস্ব রেকর্ড ভাঙার ঘটনার প্রকাশ। এএফপি বলছে, মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা নথিভুক্ত করা শুরু করার পর থেকে এটিই সর্বোচ্চ। এএফপির হিসাব অনুযায়ী এর আগে গত বছর অর্থাৎ ২০২৪ সালে দেশটি ৩৩৮ জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছিল। কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষের মাঝেই থাইল্যান্ডে ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। আগামী ৮ ফেব্রুয়ারি থাইল্যান্ডের পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষের মাঝেই সোমবার ১৫ ডিসেম্বর দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। সেই সঙ্গে দলগুলোকে এই বছরের শেষের আগে প্রধানমন্ত্রীর জন্য নিজ নিজ প্রার্থী মনোনীত করতে হবে। কমিশনের বিবৃতিতে বলা হয়, আজ নির্বাচন কমিশন নির্বাচনের বিস্তারিত খসড়া তৈরি করেছে এবং কমিশনারের কাছে প্রস্তাব করেছে। কমিশন সম্মত হয়েছে ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার নির্বাচনের দিন হবে। এছাড়া অগ্রিম ভোট গ্রহণ ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ ভাইরাল হওয়ার পর নীতিশাস্ত্র লঙ্ঘনের অভিযোগে প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপসারণের পর সেপ্টেম্বরের রক্ষণশীল ভুমজাইথাই দলের অনুদিন চার্নোভিরাকুল ক্ষমতা গ্রহণ করেন। গত শুক্রবার তিনি পার্লামেন্ট ভেঙে দেন, যার ফলে জাতীয় নির্বাচনের পথ সুগম হয়। থাই আইন অনুসারে পার্লামেন্ট ভেঙে যাওয়ার ৪৫ থেকে ৬০ দিনের মধ্যে ভোট অনুষ্ঠিত হতে হবে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে কয়েক দশক ধরে চলমান সীমান্ত বিরোধের ফলে সৃষ্ট সংঘাত এই মাসে আবারও শুরু হয়। এরই মাঝে নির্বাচনের পদক্ষেপ এল। গত কয়েকদিন ধরে চলমান সামরিক সংঘর্ষে কমপক্ষে ৩১ জন নিহত এবং প্রায় ৮ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। প্রসঙ্গত, গাজার সমর্থক রক্ষণশীল নেতা অনুদিন পার্লামেন্ট ভেঙে দেওয়ার শর্তে জোটের সমর্থনে ক্ষমতা গ্রহণ করেছিলেন। রুশ সাবমেরিনে হামলার দাবি ইউক্রেনের, ক্ষতির কথা জানিয়েছে এসবিইউ। রাশিয়ার একটি সাবমেরিনে হামলার দাবি করেছে ইউক্রেন। দেশটির দাবি অনুযায়ী রাশিয়ার নোভরোসিস্ক বন্দরে নোঙর করা একটি সাবমেরিনে সফলভাবে আঘাত হানা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবিইউ জানিয়েছে, পানির নিচে চলাচলকারী সি বেবি নামের একটি নৌ ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়। এতে সাবমেরিনটি গুরুতর ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করা হয়েছে। সোমবার টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে এসবিইউ জানায়, এটি তাদের পরিচালিত একটি বিশেষ অভিযান। সংস্থাটির ভাষ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল এমন একটি সাবমেরিন যা ইউক্রেনের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম কালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ছিল। এসবিইউ এর দাবি অনুযায়ী সাবমেরিনটির কার্যক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনার সময়ই জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল। সেখানে যুদ্ধ অবসান সংক্রান্ত সম্ভাব্য প্রস্তাব নিয়ে মতবিনিময় হয়।
ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্র প্লেতেনচুক রয়টার্সকে বলেন, এই হামলা নৌযুদ্ধে একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দেয়। তার মতে, প্রচলিত নৌ সংঘর্ষের ধারণা এই ধরনের অভিযানের মাধ্যমে বদলে যাচ্ছে। তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সাবমেরিনটি মেরামতের জন্য পানির ওপরে তোলা হলে সেটি নতুন ঝুঁকির মুখে পড়তে পারে। প্লেতেনচুকের দাবি অনুযায়ী নোভোরোসিসকে অবস্থানরত রাশিয়ার 4টি সাবমেরিনের মধ্যে একটি বর্তমানে কার্যক্ষমতা হারিয়েছে বলে ইউক্রেন মনে করছে। সৌদিতে সুদানের সেনাপ্রধান, রিয়াদে যুবরাজের সঙ্গে আলোচনা। সুদানের চলমান সংঘাত ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান। আজ সোমবার 15 ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদের আল ইয়ামামাহ প্রাসাদে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এসপিএ, খবর আল আরাবিয়ার। এসপিএর প্রতিবেদনে বলা হয়, বৈঠকে সুদানের সর্বশেষ পরিস্থিতি, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি চলমান সংকট নিরসনে আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগের বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন দুই নেতা। এই বৈঠকে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান, প্রতিমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুসাইদ বিন মোহাম্মদ আল আইবান, অর্থমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল্লাহ আল জাদান এবং সুদানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আলী হাসান জাফার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, 2023 সালের এপ্রিল থেকে সুদানে ভয়াবহ সংঘাত চলছে। দেশটির সেনাবাহিনী, সুদানিজ আর্মড ফোর্সেস এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে সংঘর্ষে দেশ জুড়ে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। এতে লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং দেশের বড় অংশে নিরাপত্তা ও প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছে। সৌদি আরব শুরু থেকেই সুদানের পরিস্থিতি নিয়ে সক্রিয় কূটনৈতিক ভূমিকা পালন করে আসছে। শান্তি আলোচনা আয়োজন, মধ্যস্থতা এবং মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে সংঘাতের অবসান ও দেশটিতে স্থিতিশীলতা ফেরানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ।